সো দেখো ভালো করে, আজকে আমাদের ফিজিক্স স্পেশাল লাইফ ক্লাস। কোন চ্যাপ্টার পড়াবেন? মহাকর্ষ একটা চ্যাপ্টার আছে, গ্র্যাভিটি চ্যাপ্টার 6। মহাকর্ষ চ্যাপ্টারটা খুব সম্ভবত 21 ব্যাচের নেই, 22 ব্যাচের আছে আর কি। ওকে, তাহলে দেখো তারপরও 21 ব্যাচ করতে পারো একটা মাত্র কারণে, সেটা হচ্ছে মহাকর্ষ এই চ্যাপ্টারটা তোমাদের এডমিশনে কাজে দিবে, সেই জন্য করতে পারো। আবার আরও একটা কারণ আছে, মহাকর্ষ এই চ্যাপ্টারটা কিন্তু আবার চ্যাপ্টার 8-এ কাজে দিবে, পেরিওডিক মোশন পর্যাবৃত্ত গতিতে কাজে দিবে। কাজেই 21 ব্যাচের কেউ চাইলে, তোমাদের শর্ট সিলেবাসে নেই 21 ব্যাচের, তো কি হয়েছে, পেরিওডিক মোশনে কাজে দিবে, এডমিশনে কাজে দিবে, এই সুবাদে করতে পারো, ঠিক আছে। আর 22 ব্যাচের যারা আছো, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। সো চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্স স্পেশাল ক্লাস গ্র্যাভিটির উপর আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। সো শুরু করে দিচ্ছি, দেখো সবাই ভালো করে। ওকে সবাই, আমি শুরু করে দিচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডকে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, খুব দ্রুত মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করুক, বিকজ আমাদের ক্লাসগুলো আসলেই তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি কোয়ালিটিফুল ক্লাস। সো আমি চাই তোমরা ক্লাসগুলো করো। অনেকেই মনে করে অনলাইনে ভালো ক্লাস নেই কিংবা অনলাইনে বোঝা যায় না, আমার ক্লাসগুলো করো, আশা করি বুঝতে পারবে। সো তোমাদের ফ্রেন্ড সার্কেল যা আছে, তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে একটু করে মেনশন করে জানিয়ে দাও, ক্লাসটা করার জন্য বলো সবাইকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল এই কোন কোন টপিকগুলো আমাদের পরীক্ষায় আসবে সেই টপিকগুলো দেখাচ্ছি। 1 নাম্বার পরীক্ষায় আসবে জি এর পরিবর্তনের কারণ। জি এর পরিবর্তনের কারণ, জি এর পরিবর্তনের 3টি কারণ আছে। 3টি কারণের মধ্যে একটি হচ্ছে উচ্চতা, 2 গভীরতা, 3 অক্ষাংশ। তাহলে জি এর মান পরিবর্তনের 3টি কারণ আছে, একটা হচ্ছে অক্ষাংশ, একটা উচ্চতা, একটা গভীরতা। তারপর 2 নাম্বার আসো, 2 নাম্বার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে মুক্তিবেগ, দুঃখিত 2 নাম্বার প্রশ্ন হবে মহাকর্ষ প্রাবল্য ও বিভব। 3 নাম্বার এই চ্যাপ্টার থেকে আমাদেরকে দেখতে হবে মুক্তিবেগ। 4 নাম্বার প্রশ্ন হবে স্যাটেলাইট, স্যাটেলাইট অথবা কৃত্রিম উপগ্রহ প্লাস কেপলার, প্লাস কেপলার একসাথে প্রশ্ন হবে। সো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্লাস কেপলার। ওকে, সো বলো তো এই যে আমাদের পুরো মহাকর্ষ চ্যাপ্টারে কয়টা টপিক থেকে প্রশ্ন হবে? এই টপিকগুলো থেকে মহাকর্ষ চ্যাপ্টারে প্রশ্ন হবে। আমি একটু টপিকগুলো রিভিউ করছি। জি এর পরিবর্তনের কারণ, উচ্চতা, গভীরতা, অক্ষাংশ, 3টা কারণে জি পরিবর্তিত হতে পারে। মহাকর্ষ প্রাবল্যবন বিভব, মুক্তিবেগ, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্লাস কেপলার। এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, 5 স্টার, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। দেন মুক্তিবেগ ইম্পর্ট্যান্ট, দেন জি এর পরিবর্তনের কারণ ইম্পর্ট্যান্ট, দেন মহাকর্ষ প্রাবল্য ইম্পর্ট্যান্ট। সো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্লাস কেপলার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা 5 স্টার। মুক্তিবেগ থেকে প্রশ্ন আসবে 3 স্টার, জি এর পরিবর্তনের কারণ 2 স্টার, মহাকর্ষ প্রাবল্য বিভব 1 স্টার। সো আমাদের পরীক্ষার জন্য আমরা শুধুমাত্র এই টপিকগুলো যদি পড়ি পরীক্ষা ভালো করতে পারবো, ঠিক আছে। তবে যখন আমরা নিজেদের পরীক্ষা ছাড়া পড়বো, আমরা পুরো চ্যাপ্টারটা ভালো মতো পড়বো আর কি, ডিটেলসে পড়বো। সবসময় সব কিছু ডিটেলসে পড়ার ট্রাই করবে। আমরা আমাদের স্পেশাল ক্লাসে শুধু পরীক্ষাকে টার্গেট করেছি। ওকে, আচ্ছা, সো আমরা শুরু করি। যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 5 স্টার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্লাস কেপলার, কেপলার থেকে এবং স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, তাই এই টপিক দিয়ে শুরু করছি। সো তোমরা, আমি দেখি তোমাদের কি অবস্থা একটু। অনেকেই আসে নাই, অনেকেই আসে নাই, তোমরা নিশ্চয়ই শেয়ার করো নাই, মেনশন করো নাই, এটা হচ্ছে তোমাদের সমস্যা। তোমরা যারা এখনও বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করো নাই, দয়া করে আমাদের ক্লাসগুলো একটু বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, দয়া করে মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু দিয়ে দাও। তোমার ফ্রেন্ডদেরকে কষ্ট হলেও তাদেরকে একটু মেনশন করে দাও। কেন? কারণ হচ্ছে তোমার অনেক ফ্রেন্ড আছে, তারা বিশ্বাসই করতে চায় না যে তারা আসলেও এখানে অনেক ভালো ক্লাস পাবে, তারা বিশ্বাসই করতে চায় না অনলাইনে ভালো ক্লাস করা যায়, বা তারা এই ব্যাপারগুলো জানে না। তোমরা জানো, তোমরা ক্লাস করো, তোমরা তাদেরকে জানাও, এটা তোমাদের দায়িত্ব। তোমরা তাদেরকে বলো ক্লাসগুলো করার জন্য, ভালো লাগবে, ঠিক আছে। সো তোমাদের উপর দায়িত্বটা। তোমরা যদি না বলো, তোমরা যদি প্রচার না করো, প্রসার না করো, তাহলে তো হবে না,
ঠিক আছে? ওকে, আমরা তোমাদের জন্য ক্লাস নিব আর তোমাদের কাজ হবে এঙ্গেজ করানো, সবাইকে, নিজেরাও করা, বাকিদেরকেও করানো। আমরা করব কি, দিয়ে যাব, তোমরা কি করবে সেটা গ্রহণ করবে এবং ছড়িয়ে দিবে। আমাদের কাজ দিয়ে যাওয়া, তোমাদের কাজ ছড়িয়ে দেওয়া, গ্রহণ করা এবং ছড়িয়ে দেওয়া। কাজেই তোমরা এখন অনেকেই আছো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো নাই, একটু শেয়ার করবে, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, তারপর ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকবে। ওকে, সো জিওর পরিবর্তনের কারণ, উচ্চতা, গভীরতা, অক্ষাংশ, মহাকর্ষ, প্রাবল্য, বিভব, মুক্তিবেগ, স্যাটেলাইট, কেপলার, এই টপিকগুলো আমার পুরো চ্যাপ্টার আছে মহাকর্ষ। আমরা একদম লাস্ট টপিক দিয়ে শুরু করব, স্যাটেলাইট অ্যান্ড কৃত্রিম উপগ্রহ বা কেপলার দিয়ে শুরু করব, বিকজ এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমাদের স্পেশাল লাইফ ক্লাসের নিয়মটা কেমন ছিল? স্পেশাল লাইফ ক্লাসের নিয়মটা ছিল, আমাদের স্পেশাল লাইফ ক্লাসের নিয়ম ছিল একটা ইউনিক স্টাইল আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই জায়গায় কি দেখা যায়? ফিজিক্স স্পেশাল অন মহাকর্ষ, দেখা যাচ্ছে নিশ্চয়ই? ঠিক আছে, সো আমাদের ইউনিক স্টাইলটা দেখো। আমাদের ইউনিক স্টাইলটা ছিল টাইপ ভিত্তিক করে করাবো। আমরা একদম শুরুতে করলাম টাইপ 1, ঠিক আছে? একদম শুরুতে আমরা 1 নাম্বার একটা টাইপ দিলাম। দেখো শুরুতে আমরা দিচ্ছি কৃত্রিম উপগ্রহ প্লাস কেপলার, এখান থেকে আমাদের প্রশ্ন হবে প্লাস কেপলার। আচ্ছা, তো কৃত্রিম উপগ্রহ প্লাস কেপলার এই টাইপ থেকে আমাদের প্রথম দিকে আমাকে দেখতে হবে উদ্দীপকটা কেমন হবে, উদ্দীপকটা কেমন হবে, তারপর আমাকে দেখতে হবে আমার উদ্দীপক কেমন হচ্ছে, তারপর আমাকে দেখতে হবে যে আমার কোয়েশ্চেন কেমন আসবে এবং সেই কোয়েশ্চেনের জন্য আমি কিভাবে করে অ্যান্সার করব, এই ব্যাপারটা আমাকে দেখতে হবে। সলিউশনটা কিভাবে করব এই ব্যাপারটা আমাকে দেখতে হবে। তাহলে উদ্দীপক, কোয়েশ্চেন, সলিউশন। আচ্ছা, ভালো করে খেয়াল করো, তোমরা পরীক্ষার হলে যাওয়ার পরেই তোমার প্রশ্নের মধ্যে, পরীক্ষার হলে যাওয়ার পরেই যখন দেখবে প্রশ্নের মধ্যে তুমি দেখতে পাবে তোমাকে একটা জিনিস দেওয়া আছে, সেটা কি? সেটা বলা আছে কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে। তার মানে উদ্দীপকে তোমাকে একটা জিনিস দেওয়া থাকবে, তুমি পরীক্ষা হলে তোমার উদ্দীপকে একটা জিনিস পাবে, সেটা হচ্ছে উচ্চতা বা এইচ তুমি দেখতে পাবে। এইচ ব্যাপারটা কি? এইচ হচ্ছে পৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা, এটাকে আমরা এইচ বলছি। সো পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার প্রশ্নের মধ্যে, উদ্দীপকের মধ্যে একটা জিনিস তুমি দেখতে পাবে, কি বলো না? উচ্চতা। তুমি দেখতে পাবে উচ্চতা দেওয়া আছে। কিসের উচ্চতা? উপগ্রহটা কত উপরে সেই উচ্চতা, পৃষ্ঠ থেকে উপগ্রহ কত উপরে, পৃষ্ঠ থেকে উপগ্রহ কত উপরে সেই উচ্চতা দেওয়া আছে। তারপর তোমাকে প্রশ্ন করবে 3 ধরনের। 1 নাম্বার তোমাকে প্রশ্ন করবে কৃত্রিম উপগ্রহের ইংলিশ হচ্ছে স্যাটেলাইট। তোমাকে প্রশ্ন করবে কৃত্রিম উপগ্রহের বেগ কত, তোমাকে প্রশ্ন করবে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত, তোমাকে প্রশ্ন করবে উপগ্রহটি ভূস্থির হবে কিনা। 3 ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। কাজে আমি 3টা ভাগ দিয়ে দিচ্ছি। আমার উদ্দীপকে উচ্চতা দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। উদ্দীপকে উচ্চতা দেওয়া থাকবে, উদ্দীপকে উচ্চতা দেওয়ার পর 3টা প্রশ্ন করতে পারে। কৃত্রিম উপগ্রহের বেগ কত, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত, কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কিনা। এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাকে করবে না। যদি করে তাহলে উচ্চতা ছাড়াও আরও কিছু থাকবে। উচ্চতা দেওয়া থাকলে 3টা প্রশ্ন হবে। সলিউশন কিভাবে করব? এবার দেখো সলিউশনটা দেখো। যদি কৃত্রিম উপগ্রহের বেগ জিজ্ঞেস করে তাহলে আমরা করব বেগের ফর্মুলা। বেগ সমান কৃত্রিম উপগ্রহের বেগ সমান √r / 2gm/r+h। আবার হোল স্কয়ার দিয়ে দিও না, হোল স্কয়ার দিও না, r+h। এটা হচ্ছে ফর্মুলা, সূত্র। কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র হচ্ছে √r 2gm/r+h। তারপর পর্যায়কালের সূত্র কি? পর্যায়কালের সূত্র হচ্ছে কেপলারের সূত্র। বাবা কেপলার বলেছে টি স্কয়ার সমানুপাতিক দূরত্ব কিউব। বাবা কেপলারের সূত্র ছিল এটা।
বাবা ক্যাপলারের সূত্র ছিল এটা। তো বাবা ক্যাপলারের সূত্রে সমানুপাতিক যদি তুলে দিতাম তাহলে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার জিএমএস 4 পাই স্কোয়ার, তারপর হচ্ছে কি 4 পাই স্কোয়ার ডিভাইড বাই জিএম স্কোয়ার, তারপর হচ্ছে আর প্লাস এইচ হোল কিউব। ঠিক আছে, 4 পাই স্কোয়ার জিএম স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব টি স্কোয়ার সমান। সো এখান থেকে যদি আমরা এটা লিখলেও হবে, অথবা চাইলে আমরা শুধু টি লিখতে পারি। টি সমান হচ্ছে 2 পাই জিএম, তারপর হচ্ছে আর প্লাস এইচ 3/2। তো এখানে 3টা সূত্র লিখলাম, এই 3টা সূত্রের যে কোনো একটা লিখলেই হবে, তবে আমি লিখে দিচ্ছি যেটা সেটা লিখতে পারলে ভালো, এটা দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে দেখো ক্যাপলারের সূত্র দিয়ে পর্যায়কাল বের করব, টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএম আর প্লাস এইচ হোল কিউব, এটা দিয়ে করলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে পর্যায়কালের সূত্র, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। আর যদি বলে ভূস্থির কিনা, টি সমান 24 আওয়ার হলে ভূস্থির হবে। লিখে নাও। সো 3টা অঙ্ক, 3 ধরনের সলিউশন। দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও বাবা, দ্রুত লিখে নাও। ওকে, তো তাহলে এটা হচ্ছে আমার টাইপ 1 কৃত্রিম উপগ্রহ প্লাস ক্যাপলার টাইপ 1। আমি একটু করে চা খেয়ে আসি, হ্যাঁ একটু একটু চা খেয়ে আসি, গলাটা বসে গেছে, তোমরা একটু ওয়েট করো। ওকে, আলহামদুলিল্লাহ। তোমরা খাবা নাকি চা? ঢেলে দিব? হ্যাঁ ঢেলে দিব চা? খাবা নাকি? ঢেলে দি? না না, ঢেলে দেব না। ঠিক আছে, একটু গলাটা উসকুস করছিল তাই ঢেলে দেওয়ার কথা বললাম। ঢালা ডালের অভ্যাস আমার একটু আবার কম, ঢালা ডালের অভ্যাস একটু কম। ওকে, দেখো সো যেটা বলছিলাম, বাবা এবং বাবু, মা যারা আছো, মা বাবা, দেখো সবাই দেখো, মা বাবা, কৃত্রিম উপগ্রহ এবং ক্যাপলার, এই দুটা থেকে যে টাইপের অঙ্ক হয়, এই যে পুরোটা এখানে চলে আসছে। আমার উচ্চতা দেওয়া থাকবে, আমাকে কোয়েশ্চেন করবে কৃত্রিম উপগ্রহের বেগ বের করো, পর্যায়কাল বের করো, ভূস্থির হবে কিনা। বেগের ফর্মুলা এটা, পর্যায়কালের ফর্মুলা এটা। আর যদি আমাকে বলে ভূস্থির হবে কিনা, ভূস্থির হবে কিনা, তাহলে আমরা টাইমের মানটা 24 ঘন্টা কিনা সেটা দেখব। যদি টাইমের মান, পর্যায়কালের মান 24 ঘন্টা হয়, তো পৃথিবীও 24 ঘন্টা একবার ঘুরে আসে, আমার উপগ্রহ 24 ঘন্টা একবার ঘুরে আসবে। দুটাই যদি 24 ঘন্টা একবার ঘুরে আসে, একজনের কাছে মনে হবে আরেকজন স্থির। ভূমির কাছে মনে হবে উপগ্রহ স্থির, উপগ্রহের কাছে মনে হবে ভূমি স্থির। ভূমি মানে পৃথিবী, পৃথিবী স্থির। আচ্ছা, তাহলে এটা ভূস্থির হবে। ওকে, তো চলো এটার উপর বেস করে আমরা ম্যাথ করবো এখন। ওকে, তাহলে টাইপ 1-এর উপর এবার আমরা ম্যাথ করবো। এটা মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে। ওকে, তাহলে চলো মুছে দিই, দেখো ভালো করে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সকিনা, আর এটা হচ্ছে আমি। ঠিক আছে, বুঝতে হবে তো, বয়স তো বেশি হয় নাই না, এটা হতেই পারে। আমি ঘুরছি, এই যে আমি ঘুরছি। তো সকিনা আমার কাছ থেকে 700 মিটার, 700 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, 700 কিলোমিটার দূর থেকে আমি সকিনাকে দেখে আছি, ঘুরছি, তার পেছনে পেছনে ঘুরছি, দেখছি কি হয়। তাহলে এটা হচ্ছে সকিনা, এটা হচ্ছে আমি। তাহলে এটা হচ্ছে সকিনা আর এটা হচ্ছে আমি। মাঝখানে কত? 700 কিলোমিটার, 700 কিলোমিটার দূরে আমি সকিনার চারদিকে ঘুরছি। ওকে, যাই হোক, হতে পারে 700 কিলোমিটার ব্যবধান আমাদের মাঝে, কিন্তু পরাজিত প্রেম এ ব্যবধানকে হার মানায়। কাছাকাছি আসা অন্তর মিশে যায় দিগন্তে, আরও কত কিছু। যাই হোক, তো সকিনার চারদিকে আমি ঘুরছি 700 কিলোমিটার। প্রশ্ন করেছে 1 নম্বরে, কৃত্রিম উপগ্রহের বেগ কত?
তো কৃত্রিম উপগ্রহকে এখানে আমি স্যাটেলাইট, আমি তোমার প্রেমে বন্য হয়েছি স্যাটেলাইট, হে সকিনা আমায় গ্রহণ করো, প্রত্যাখ্যানের বিপরীতে প্রত্যাশাকে আলোয় জেলে আমায় গ্রহণ করো তুমি। এবার ঘ নম্বরে দেখো বলা হচ্ছে যে উপগ্রহটি ভূস্থির হবে কিনা। উপগ্রহ হচ্ছে আমি ভূস্থির হব কিনা, উপগ্রহটি ভূস্থির হবে কিনা। ওকে, তাহলে এখানে আমিটা হচ্ছে উপগ্রহ আর এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীকে সকিনা, আমার আকাশ আমি সকিনাকে দেখি, আমার পৃথিবীতে আমি সকিনাকে দেখি, সকিনা আমার পৃথিবী। তাহলে পৃথিবীকে সকিনা, আমার পৃথিবীকে বলো না আমার পৃথিবী হচ্ছে সকিনা, তার জন্য আমি স্যাটেলাইট হতে রাজি। ডাকবো কাজী, বিয়ে হবে আজি। See you not for mine, have a relax, have a relax। তাহলে অঙ্কটা করি, have a relax। ওকে, ঠিক আছে, have a relax। সুন্দর কবিতা, সুন্দর, অনেক সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে এনজয়, হ্যাভ এনজয়। তাহলে এবার আসো গ নম্বর কীভাবে করবে, একদম সহজ ব্যাপার। আমি তো বলেই দিয়েছি, আমাকে উদ্দীপকে একটা উচ্চতা দেওয়া থাকবে। দেখো পৃথিবীর কেন্দ্র থেকে, ভালো করে খেয়াল করো, এখানে একটা কথা আছে। আমি এখানে 700 মিটার যেটা দেখিয়েছি, এটা কিন্তু অনেকে বুঝো নাই। 700 মিটারটা কিন্তু কেন্দ্র থেকে না, বিকজ আমরা সবাই জানি পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, এটা যেহেতু পৃথিবী বললাম, পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আমার আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ থেকে এটা 700 মিটার। অনেকেই মনে করছো কেন্দ্র থেকে 700 মিটার, না এটা আসলে বলে দিবে না তোমাকে ওইভাবে, স্পেসিফিকলি তোমাকে বুঝে নিতে হবে। পৃথিবী বললেই পৃথিবীর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর এটা হচ্ছে এইচ। তাহলে তোমাকে এইচ দেওয়া আছে, এইটুকু হচ্ছে আমার এইচ। হ্যাঁ, তাহলে আমাকে কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে বলেছে। সো গ নাম্বার হবে, কৃত্রিম উপগ্রহের বেগ হবে, উপগ্রহের বেগ হবে v সমান 2gm/r+h √। সুতরাং v সমান কত পাচ্ছি, 2 × 6.67 tan inverse 11 6 × 10⁻²৪ ডিভাইডেড বাই 6.4 10⁻6 প্লাস 700 10⁻3। সবগুলা মান বসাও, সবগুলা মান বসিয়ে রুট করে দাও, তাহলে যেটা পাবে সেটা বেগ। তাহলে মহাকর্ষ চ্যাপ্টারটাতে একটা সমস্যা হচ্ছে, অনেক বড় বড় ক্যালকুলেশন থাকে। বড় বড় ক্যালকুলেশনের জন্য আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা লাইভ ক্লাসে আছো, বড় বড় ক্যালকুলেশনের জন্য তোমাকে একটা ক্যালকুলেটর কিনতে হবে। এই ক্যালকুলেটর ছাড়া বড় বড় ক্যালকুলেশন করা যাবে না। কেসিও তোমাকে ইএস কিনতে হবে, ইএস প্লাস সিরিজের নিতে হবে। ইএস প্লাসের 82 পাওয়া যায়, ইএস প্লাসের 100 পাওয়া যায়, ইএস প্লাসের 991 পাওয়া যায়। 82 নিবা না, 100 নিবা না, 991 নিবা। তাহলে তোমাকে ইএস সিরিজ কিনতে হবে, নট এমএস। আমি আবার বলছি, এই ধরনের ক্যালকুলেশনগুলো এমএসএ করবে না। আমি আবার বলছি, এই ধরনের ক্যালকুলেশন এমএসএ করবে না, এই ধরনের ক্যালকুলেশন করবে ইএসএ, এবং ইএসটা পরীক্ষায় ব্যবহার করতে দিবে। আমি তোমাকে অ্যানসিওর করেছি, আমি তোমাকে বলে দিচ্ছি ইএসটা পরীক্ষায় ইউজ করতে দিবে। ঠিক আছে, একবার একটা ঘটনা ঘটেছিল, একটা স্বনামধন্য কলেজে আইসিটি পরীক্ষায় ইএস ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাই। এরপর থেকে স্টুডেন্টরা জানে ইএস ইউজ করতে দেয় না, এটা ভুল কথা। এটা আইসিটি পরীক্ষা ইউজ করতে দেয় নাই, এমন না যে ফিজিক্স পরীক্ষায় দিবে না। আর আইসিটি পরীক্ষায় তাও একটা রুমে ইউজ করতে দেয় নাই, কারণ ওইখানে একটা ম্যাডাম ছিল, ম্যাডামটা আসলেই কি বলবো আমি জানি না। তো যাই হোক, এরপর প্রত্যেকটা বছর ইএস স্টুডেন্টরা ইউজ করেছে, কিছুই বলে নাই। ইভেন এডমিট কার্ডের পেছনেও লেখা আছে ইএস ইউজ করা যাবে। সো তোমরা কেসিও ইএস প্লাস 991 ইউজ করবে। এটা ইউজ করার সুবিধাটা হচ্ছে, এই ক্যালকুলেটরে ইএস এর মধ্যে এইভাবে ভাগ দেওয়া যায়। আমার ক্যালকুলেটরটা দেখাও তো, ক্যালকুলেটরটা দাও তো আমাকে, আমি একটু ওদেরকে দেখাই। ইএস এর মধ্যে এটা ভাগ দেওয়া যায়, কিন্তু এমএস এর মধ্যে এটা ভাগ দেওয়া যায় না। তাহলে দেখো, এই যে দেখো, তোমরা সবাই ভালো করে খেয়াল করো। ওকে, দেখো এখানে কিন্তু তুমি ভাগ দিতে পারবে না, তাহলে তোমাকে বারবার ব্রেকেট ইউজ করতে হবে, বারবার অনেকগুলো ব্রেকেট ইউজ করতে হবে। হ্যাঁ, এটা খুবই বাজে অবস্থা। কিন্তু তুমি ইএসের ক্ষেত্রে যেটা পারবে, ইএসের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, ইএসের ক্ষেত্রে দেখো সুবিধাটা হচ্ছে তোমার এই যে এখানে একটা ভাগ সাইন আছে। আমি যখন অন করে আমি ভাগ সাইন দিতে পারবো। দেখছো, ভাগ সাইন দিচ্ছি। ভাগ সাইন দেওয়ার পরে আমি কিন্তু উপরেরগুলো উপরে লিখবো, নিচেরগুলো নিচে লিখবো। তাহলে আমার একটা সুবিধা আছে, কিন্তু আমি এমএসএ সেটা পারবো না। আর আমি বারবার তোমাকে অ্যানসিওর করছি, এই যে 991 ইএস প্লাস কেসিও, এটা তোমাকে ইউজ করতে দিবে, 100% ইউজ করতে দিবে। অরিজিনালটা কিনবা, তাহলেই হবে। অরিজিনাল এখানে লেখা থাকবে কেসিও লেখা থাকবে। হ্যাঁ, আর
তোমার এটা লেখা থাকলে মনে করবা যে অরিজিনালটা আর কি। সো সবাই এটা কিনে নিবে, এটা ছাড়া কখনোই মহাকর্ষ নামক চ্যাপ্টারের ক্যালকুলেশনগুলো করা সম্ভব হবে না। মহাকর্ষ চ্যাপ্টারের ক্যালকুলেশন করতে হলে এই ক্যালকুলেটরের কোনো বিকল্প নেই। আমি আবার বলছি, তুমি যদি এই ক্যালকুলেশনগুলো করতে চাও, এই ক্যালকুলেটরের কোনো বিকল্প নেই। এমএসের মধ্যে এগুলো অনেক পেইন দিবে তোমাকে। আরেকটা কথা বলি, এই যে ক্যাপিটাল জি যেটা বসিয়েছি, ক্যাপিটাল জি চাইলে কিন্তু তুমি না লিখেও করতে পারো। কিভাবে করতে পারো? আমাদের ক্যালকুলেটরের পেছনে একটা ধ্রুবক থাকে, ধ্রুবক, ওই ধ্রুবক দিয়ে করতে পারো। যেমন শিফট দেওয়ার পর এখানে একটা কনস্ট্যান্ট আছে, দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট। শিফট কনস্ট্যান্ট দিয়ে যদি তুমি 39 দাও তাহলে জি চলে আসবে, দেখছো জি চলে আসছে। সো জিটা সরাসরি বসাই দিলে জি এর মান চলে আসবে। সো তুমি যদি চাও যে জি ইউজ করবে না, তাহলে তুমি ক্যালকুলেটরে দুটো বাটন ইউজ করবে। জি এর মান বসানোর পরিবর্তে এই জি এর জায়গায় যখন তুমি জি বসাতে যাবে, তুমি শিফট দিবে, তারপর তুমি কনস্ট্যান্ট দিবে, তারপর তুমি 39 দিবে, তাহলে জি চলে আসবে। আমাদের ক্যালকুলেটরের পেছনে এই ধরনের অনেকগুলো ভ্যালু আছে যেগুলো ক্যালকুলেটরে দেওয়া, এগুলো তোমাকে বসাতে হবে না, শিফট কনস্ট্যান্ট দিয়ে ইউজ করতে পারবে। ঠিক আছে, ওকে। তোমাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে দিই, তোমরা যদি আরও ডিটেলসে বা আরও এগুলো চাও ক্যালকুলেটরের উপর, এগুলো কিন্তু আমাদের মোটামুটি আমরা আমাদের ব্যাচের মধ্যে দেখাতে চাই। তোমরা অনেকে এখানে নতুন আছো, যাদের আমার ক্লাস ভালো লাগে, যদি আমার ক্লাস ভালো লাগে, নতুনদেরকে বলছি, নতুনদেরকে যদি আমার ক্লাস ভালো লাগে, তোমাদের স্পেশাল ক্লাস আমরা নিই, ফিল্ড সায়েন্স অনেকগুলো ক্লাসে আমরা নিই। তারপরও ফিল্ড সায়েন্সের নেওয়া ক্লাসের চেয়েও আমাদের কিন্তু আরও একাডেমিক পেড ব্যাচগুলো আছে, পেড ব্যাচে আমরা আরও ডিটেলসে পড়াই। তোমাদের যদি কারো দরকার পড়ে, তোমরা চাইলে পেড ব্যাচগুলোতেও ভর্তি হতে পারো। ঠিক আছে, এটা কেন বললাম? এটা বললাম অনেকে নতুন আছো, তারা জানেই না এই ব্যাপারগুলো, সেই জন্য। আচ্ছা, তো দেখো তাহলে আমাদের এটা খুব সুন্দরভাবে দেখালাম। বেগ কীভাবে বের করবো? ফর্মুলা হচ্ছে 2gm/r+h, 2gm বসালাম, r+h বসালাম, বেগ চলে আসবে। ওকে, আচ্ছা, আমি যেটা বললাম দেখছো মিল পেয়েছো? উদ্দীপকের মধ্যে তোমার h দেওয়া থাকবে, তোমাকে বেগ বের করতে বলবে, ভূস্থির হবে কিনা বের করতে বলবে, পর্যায়কাল বের করতে বলবে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা দিয়ে দিলাম, চলে আসলো। এবার আসো ভূস্থির হবে কিনা কিভাবে দেখবো, ভূস্থির হবে কিনা কিভাবে দেখবো, দেখো। ওকে, ভূস্থির হবে কিনা, আচ্ছা, মজার ব্যাপার। তাহলে ভূস্থির হবে কিনা, সলিউশনটা একটু ভালো করে খেয়াল করো। ভূস্থির হবে কিনা, এটা সলিউশন। ভূস্থির মানে কি? ভূ মানে পৃথিবী, পৃথিবী মানিস কিনা, হ্যাঁ ঠিক আছে। আর স্থির মানে কি? পৃথিবীর কাছে মনে হবে স্থির, তাহলে পৃথিবীর সমান পর্যায়কাল, পৃথিবীর সমান পর্যায়কাল হলে সেটা হচ্ছে ভূস্থির হবে। তাহলে আমাকে পর্যায়কাল বের করতে হবে, তারপর দেখতে হবে সেটা 24 ঘন্টা হচ্ছে কিনা, কারণ 24 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসে, সেই জন্য। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পর্যায়কাল বের করব। পর্যায়কালের জন্য আমার বাবা ক্যাপলার, আমি ক্যাপলারকে স্মরণ করছি। বাবা ক্যাপলারের সূত্র ইউজ করব। তো বাবা ক্যাপলার কি বলে? বাবা ক্যাপলার আমাকে বলে পর্যায়কাল t² = 4π², ফর্মুলাটা একদম মাথায় রাখবে, gm/r+h⁻³। এখানের মধ্যে টিকে বের করবো, তো আমরা আগে t² বের করে তারপর রুট করে দিব। ওকে, সো 4 এর মান বসাও, পাই এর মান বসাও, জি এর মান বসাও, এম এর মান বসাও, আর এর মান বসাও, এইচ এর মান বসাও, কিউব করে দাও, তারপর রুট করে দাও, তাহলে তুমি টি পেয়ে যাবে। হ্যাঁ, টি পেয়ে যাবে। টি যদি 24 ঘন্টা হয় তাহলে ভূস্থির হবে, আর যদি টি 24 ঘন্টা না হয় তাহলে ভূস্থির হবে না। আশা করি বুঝাতে পেরেছি। টাইপ 1 শেষ। ওকে, টাইপ 1 শেষ। এবার টাইপ 2তে আসো। টাইপ 2 দেখো। সবাই ক্লাসটা ভালো করে করো, মনোযোগ দিয়ে করো। মাত্র 50 মিনিটের ক্লাসে যা যা পড়াবো তোমার পরীক্ষায় সবই চলে আসবে, একদম সবই। আমি একদম পরীক্ষাকে টার্গেট করে পড়াচ্ছি। তুমি দেখবা তোমার উদ্দীপকে উচ্চতা দেওয়া আছে বা ডিস্টেন্স দেওয়া আছে, তোমাকে বেগ বের করতে বলবে। ফর্মুলা একটাই, v = √2gm/r+h। তোমাকে উদ্দীপকে h দেওয়া থাকবে, তোমাকে ভূস্থির কিনা প্রশ্ন করবে, ফর্মুলা একটাই, ক্যাপলারের ফর্মুলাটা ইউজ করে দাও। তাহলে ভূস্থির কিনা তোমাকে জিজ্ঞেস করবে, ভূস্থির কিনা। তুমি বিশ্বাস করবে না, বিগত বোর্ড কোয়েশ্চেন সবগুলাতে পর্যায়কাল নিয়ে প্রশ্ন করেছে। ক্যাপলারের সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করা যায়। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, একেবারে দারুণ ইম্পর্টেন্ট। t² 4π² gm, নট gm², gm/r+h⁻³। এই ফর্মুলাটা যতদিন তুমি মনে রাখতে পারবে, মনে করো এখান থেকে একটা প্রশ্ন আসবেই, তুমি অ্যান্সার করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা, শুধু ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা। একটা কাজ করো তো সবাই, তোমাদের খাতার মধ্যে এই ফর্মুলাটা তুমি 12 বার লিখো। সবাই 12 বার লিখবে, না দেখে সবাই লিখো। আমি ততক্ষণে চাই একটু চুমুক দিয়ে নিই। তোমরা 12 বার এই ফর্মুলাটা লিখো, 12 বার, না দেখে 12 বার নিজের খাতায় ফর্মুলাটা লিখো।
ঠিক আছে। আচ্ছা, তো তখন আমরা বাংলা সেকেন্ড পড়তাম, মনে পড়ে? বাংলা সেকেন্ডে পড়তাম সিংহের গর্জন। সিংহের গর্জন দেওয়ার পর কেমন থাকতো? কোকিলের ডাক, কুহু কুহু। তারপরে এই ধরনের কতগুলা, এগুলাকে কি বলে? এক বাক্যে প্রকাশ না, এক কথায় প্রকাশ পড়তাম আমরা। কোকিলের ডাক, কুহু কুহু। তারপর আর কি? সিংহের ডাক থাকতো। তারপরে এরকম আরও কিছু থাকতো না এক কথায় প্রকাশ। তো যাই হোক, ভালো আর কি। এখন যে চা খেলাম, তাহলে চায়ের ডাক, চায়ের ডাক কেমন বলো তো? চায়ের ডাক হচ্ছে সুরুত সুরুত, সুরুত সুরুত, শ্রুত করে। ঠিক আছে, তাহলে সুরুত সুরুত এটা এক কথায় প্রকাশ। কিসের এক কথায় প্রকাশ? চায়ের ডাক। চা খাওয়ার সময় যে শব্দ হয় সেই শব্দ হচ্ছে সুরুত সুরুত। আচ্ছা, সুরুত সুরুত। ওকে, তাহলে এটা দিয়ে কবিতাও বানায় ফেলতে পারো। খেলাম চা, সুরুত সুরুত। তারপরে মাথা ব্যথা, উড়ে গেল মাথা ব্যথা, ফুরুত ফুরুত। কি যে কবি হয়ে গেলাম আমি, বুঝেই পাই না। এ শহরে কাকের চেয়ে কবির সংখ্যা বেড়ে যাচ্ছে। শহরে যত না কাক, তার চেয়ে বেশি কবি। কি যে হবে। আচ্ছা, তাহলে এবার ভালো করে খেয়াল করো, এবার ভালো করে খেয়াল করো। যেটা বলছিলাম, টাইপ 2, টিপ 2, টিপ 2, টাইপ 2। 2 নম্বর টাইপ আমরা কি দেখব? 2 নম্বর টাইপে আমরা দেখব, 2 নম্বর টাইপে আমরা দেখব, আমরা কি দেখব ভুলে গেছি। মুক্তিবেগ দেখব, মুক্তিবেগ। মুক্তি চাই, মুক্তি চাই, রেস স্কেল ভেলোসিটি। তাহলে মুক্তিবেগ দেখো, মুক্তিবেগটা ভালো করে খেয়াল করো। আমাদের আবার সেই আগের মতো উদ্দীপক, উদ্দীপক, তারপরে কোয়েশ্চেন, তারপরে সলিউশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে মুক্তিবেগ, মুক্তি চাই গানের কথা মনে পড়ে গেছে। যদি রাত পোহালে শোনা যেত স্যাম ভাই বিয়ে করে নাই, তবে কেমন হতো? ঠিক আছে, মুক্তি চাই, মুক্তি চাই। তাহলে দেখো, উদ্দীপক, কোয়েশ্চেন, সলিউশন। তো উদ্দীপকে কি কি দেওয়া থাকবে? আইদার তোমাকে দেওয়া থাকবে, ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে গ্রহের ভর দেওয়া থাকবে। গ্রহ, আমি গ্রহ বললাম, যে কোনো গ্রহ হতে পারে। গ্রহের ভর ক্যাপিটাল এম দেওয়া থাকবে। আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ আর দেওয়া থাকবে। অথবা অথবা গ্রহের ত্বরণ দেওয়া থাকবে, অভিকর্ষজ ত্বরণ জি দেওয়া থাকবে, গ্রহের জি দেওয়া থাকবে। এই তিনটা তোমাকে দেওয়া থাকবে। তারপর তোমাকে বলবে মুক্তিবেগ কত। সোজা প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে মুক্তিবেগ কত, অথবা তোমাকে প্রশ্ন করবে যে বহির্বিশ্বে পাঠাতে হলে, বহির্বিশ্বে, বহির্বিশ্ব মানে কি? ইউনিভার্স আর কি, মানে পৃথিবীর বাইরে বহির্বিশ্বে পাঠাতে কত বেগ দরকার। অথবা তোমাকে প্রশ্ন করবে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যাওয়ার জন্য কত বেগ দরকার, কত বেগ দরকার। আচ্ছা, সো এই 3 ধরনের প্রশ্ন তোমাকে করবে পরীক্ষায়। এই যে 3 ধরনের প্রশ্ন দিলাম, এই 3 ধরনের প্রশ্ন তোমাকে করবে। আচ্ছা, তো সলিউশনটা একটাই। প্রশ্ন 3টা থিম কিন্তু সেম, একদম সবগুলাই সেম। আসলে মুক্তিবেগ বলো, বহির্বিশ্ব বলো, আর যেটাই বলো, সবগুলার আসলে যেটা মূল ব্যাপার, মূল ব্যাপারটা কিন্তু আসলে সেম। সো গ্রহের ভর দেওয়া আছে, গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, জি দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে। এটা বের করতে বলবে। 2টা ফর্মুলা, যদি আমাকে জি দেওয়া থাকে, হ্যাঁ, স্মল জি দেওয়া থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ স্মল জি এর সাথে ব্যাসার্ধ আর গুণ করে তাকে ডাবল করে দিব, আলহামদুলিল্লাহ, তারপর এটা রুট দিব, তাহলেই মুক্তিবেগ পেয়ে যাব। অথবা কিবা, অথবা অথবা 2gm/r, এই 2gm/r। তোমরা নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছো, 2gm/r + h কি ছিল? গ্রহের বেগ ছিল, কৃত্রিম উপগ্রহের বেগ ছিল, স্যাটেলাইটের বেগ ছিল। আর এখন 2gm/r হবে, নট r + h। তাহলে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে r + h হয়, h উচ্চতায় কৃত্রিম উপগ্রহ থাকার কারণে। কিন্তু এখানে r + h হবে না। কেন হবে না? কেন হবে না? কেন হবে না? r + h কেন হবে না? কারণ এটা কৃত্রিম উপগ্রহ না, এটা মুক্তিবেগ। মুক্তিবেগের ক্ষেত্রে কোনো h নেই। মুক্তিবেগ বলতে
পৃথিবী থেকে একেবারে অসীমে হওয়ায় এখানে আমার কি হবে না, এখানে আমার আর প্লাস এইচ হবে না, শুধু আর হবে। সো মুক্তিবেগের ক্ষেত্রে 2gm/r, আর উপগ্রহের ক্ষেত্রে 2gm/r প্লাস এইচ, অথবা মুক্তিবেগের আরেকটা ফর্মুলা আছে √2gr। ওকে, সো এই দুইটা ফর্মুলা যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা মুক্তিবেগ বের করতে পারি। আমাকে এম দেওয়া থাকলে এটা দিয়ে করব, অভিকর্ষজ ত্বরণ দেওয়া থাকলে এটা দিয়ে করব। সো আমাকে পরীক্ষায় আর দেওয়া থাকবে, এম দেওয়া থাকবে, জি দেওয়া থাকতে পারে। সো এই হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। তো আমরা একটা প্রশ্ন এখন দেখব মুক্তিবেগের, খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে দিনাজপুর বোর্ডে আসা প্রশ্নটা, সব একটু ভালো করে খেয়াল করো। ওকে, মুক্তিবেগ আর কি বলবো, ওরে বাবারে, মুক্তিবেগে নিক্ষেপ করা হবে তোমাদেরকে। ঠিক আছে, যারা আজকের ক্লাসে নোট জমা দিবে না তাদেরকে মুক্তিবেগে লাথি মারবো, আর খুঁজে পাবো না, মনে রাখবে। তাহলে দেখো, এখন একটা প্রশ্ন আমরা দেখব যে আমাকে বলা হচ্ছে মঙ্গলের, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মঙ্গলের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর 0.11 ও 0.56 গুণ। বলেছে মঙ্গলের পৃষ্ঠ থেকে, ঠিক আছে, মঙ্গলের পৃষ্ঠ থেকে পরিমণিকে অসীমে পাঠাতে কত শক্তি দরকার, কত শক্তি দরকার। ও, শক্তি নিয়ে প্রশ্ন করে না, শক্তি দিবে। এম পরিমণির ভর হচ্ছে কত, পরিমণির ভর হচ্ছে হাফ অফ এম, আমার ভরের অর্ধেক পরিমণির ভর, কি বলো? আচ্ছা, পরিমণির ভর হচ্ছে মনে করো 47 কেজি। ওকে, সো এখন আমাকে এটা বের করতে হবে। সো প্রশ্নটা সবাই পড়ো। মঙ্গলের ভর দেওয়া আছে, মঙ্গলের ব্যাসার্ধ দেওয়া আছে, মঙ্গলের পৃষ্ঠ থেকে পরিমণিকে অসীমে পাঠাতে কত শক্তি দরকার। এই ধরনের প্রশ্নগুলো তোমাকে মুক্তিবেগ থেকে করতে পারে। ওকে, হ্যাঁ ঠিক আছে, নোট জমা দিবে না? না, ঠিক আছে, আমি দেখব নোট কেমনে জমা না দাও, নোট কেমনে জমা না দাও আমি দেখব, আমি দেখো। তাহলে ভালো করে খেয়াল করো, সবাইটা ভালো করে খেয়াল করো। কি করব, মুক্তিবেগ আসলে কত শক্তি দরকার। তো আমাকে বলেছে পৃষ্ঠ থেকে, মঙ্গলের পৃষ্ঠ থেকে কোথায় পাঠাবো, অসীমে। তাহলে পৃষ্ঠ থেকে অসীম বললেই কেন জানি মুক্তিবেগ করতে হবে। আবার বলছে শক্তি, শক্তি মানে কি, গতিশক্তি, পাঠাতে যে শক্তি লাগে সেটা গতিশক্তি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার পারা যাবে। আমাকে মুক্তিবেগটা বের করতে হবে। আসো মুক্তিবেগ, এখন মুক্তিবেগ ভি এসকেপ ভেলোসিটি সমান √2gm ডিভাইডেড বাই r প্লাস h, লা। এবার আসো 2gm/r প্লাস h, ভালো কথা। ও সরি, r প্লাস h তো হবে না, শুধু r হবে, মুক্তিবেগের ক্ষেত্রে শুধু r। আচ্ছা, এখন কার মুক্তিবেগ, মঙ্গলের মুক্তিবেগ। মঙ্গলের মুক্তিবেগ হলে কার ভর নিব, মঙ্গলের ভর নিব। কার ব্যাসার্ধ নিব, মঙ্গলের ব্যাসার্ধ নিব। তাহলে মঙ্গলের ভরও দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে মঙ্গলের ভর পৃথিবীর 0.11 গুণ। তাহলে পৃথিবীর 0.11 গুণ, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এম মঙ্গলের ভর হচ্ছে পৃথিবীর ভর যেটা আছে সেটার সাথে 0.11 গুণ করতে হবে। মঙ্গলের ব্যাসার্ধ দেওয়া নেই, দেওয়া আছে মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর যে ব্যাসার্ধটা আছে সেটার 0.56 গুণ। কিছু বলদ মার্কা পোলা এবং পোলা পাইন এবং বলদি মার্কা বালিকা এখানে ক্যালকুলেশন করে 0.11 ইন্টু পৃথিবীর ভর, তারপর পৃথিবীর ভর নিয়ে ক্যালকুলেশন করে, পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে ক্যালকুলেশন করে, লাইক দ্যাট। অনেক বলদ এবং বলদি আছে, এখানে এভাবে করে ক্যালকুলেশন করবে, আর এর মান বসাবে 6.4 10⁶, তারপর ক্যালকুলেটর গুথাবে। আল্লাহ তাদেরকে বাঁচায় রাখো, তাদের কাজই হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেটর গুথানোর মাঝে তারা যে কী সুখ খুঁজে পায়, এটা তুমি তাদেরকে না দেখলে বিশ্বাস করবে না। দেখো তারা করবে কি, আর মঙ্গল বলছে 0.56 ইন্টু আর পৃথিবী, এরপর আল্লাহ দিলে তারা পৃথিবীর ব্যাসার্ধ বসিয়ে দিবে, বসানোর পর তারা গুথানো শুরু করে দিবে। আল্লাহ কি যে মজা পায়, তারা এটা গুথায়। আমরা এই কাজ করব না। ডোন্ট গুথাইন ক্যালকুলেটর।
ডোন্ট গুতাইন ক্যালকুলেটর। আমরা জাস্ট এতটুকু রেখে এখানে বসাবো, এটা এখানে ওই মানটা বসিয়ে দিব। সো সবাই ভালো করে খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা একটু বলো। 2G তারপর 0.11 m পৃথিবী। ওকে, 0.56 আর পৃথিবী। পৃথিবীর যত সুখ। যাই হোক, আমার গান শুরু করলে সবাই লাইভে চলে যাবে, সেজন্য গাওয়া যাবে না, আর নাহলে কিন্তু গাইতাম। গান শুরু করলেই সবাই চলে যাবে, সেজন্য আর গাওয়া যাবে না। 2G তারপর হচ্ছে এটা আর এটা। এখন ভালো করে খেয়াল করো, এখান থেকে আমরা কি করব, একটু নিচে নিয়ে যাই ক্যামেরাটাকে। দেখো এখান থেকে কী করবো, দেখো। ওকে, এখন এরপরে এখান থেকে আমরা লিখতে পারি 2 তারপর G তারপর m পৃথিবী ডিভাইডেড বাই r পৃথিবী ইন্টু 0.11 ডিভাইড বাই 0.56। ওকে, আচ্ছা, এই তারপর এই যে রুট ওভার, এখানে রুট ওভার। তাহলে আমরা কি করলাম, 0.11কে আলাদা করে ফেলেছি, 0.56কে আলাদা করে ফেলেছি, আর এটাকে রেখেছি। এটার ফায়দাটা কি? এটার ফায়দা হচ্ছে, দেখা যাচ্ছে নিচে, এটার ফায়দা কি দেখো, এটার ফায়দা হচ্ছে এই যে দেখো বাবা, একেবারে মুখস্থ 2G m পৃথিবী বাই আর পৃথিবী রুট ওভার। এটা কিসের মুক্তিবেগ? পৃথিবীর মুক্তিবেগ। বাবা একেবারে মুখস্থ রাখতে হবে, একেবারে মুখস্থ রাখতে হবে, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, ডাইরেক্ট মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ। কোনটা ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে? পৃথিবীর মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ একেবারে মুখস্থ রাখতে হবে। BE পৃথিবী, পৃথিবীর এসকেপ ভ্যালোসিটি মুক্তিবেগ মুখস্থ রাখতে হবে। 2G m পৃথিবী বাই আর পৃথিবী মুখস্থ রাখতে হবে। কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, নট মিটার, কিলোমিটার, নট মিটার, কিলোমিটার। তাহলে পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার সাথে এটা গুণ করে দিব, যা আসে তাই অ্যান্সার, এবং এককটা হবে কিলোমিটার পার সেকেন্ডে। মুক্তিবেগের একক কিলোমিটার পার সেকেন্ডে প্রকাশ করা হয়, কারণ মুক্তিবেগটা অনেক বেশি, তাই মুক্তিবেগের একক কিলোমিটার পার সেকেন্ডে প্রকাশ করা হয়, কারণ মুক্তিবেগটা অনেক বেশি, তাই। সো আমরা কি করব, পৃথিবীর মুক্তিবেগটা সরাসরি বসিয়ে দিব। ডোন্ট গোতাইন উইথ ক্যালকুলেটর। আমরা অনেকেই কি করি, বলদ এবং বলদিরা এখানে ক্যালকুলেটর গোতানো শুরু করে দিই। এই যে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ জি বসানো শুরু করি না। মুক্তিবেগের ক্ষেত্রে ডোন্ট গোতাইন উইথ ক্যালকুলেটর, বিকজ মুক্তিবেগের ক্ষেত্রে এটা আমি জানি, এটা ডাইরেক্ট বসাবো। টিচাররা কিচ্ছু বলবেন, এটা বইয়ে দেওয়া আছে এবং বইয়ে এভাবে করা আছে, অঙ্কটা বইয়ে এভাবেই করা আছে। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা কনস্ট্যান্ট, এটা একেবারে কনস্ট্যান্ট, এটা একদম সরাসরি বসানো যাবে। সো পৃথিবীর মুক্তিবেগ 11.2 সরাসরি বসানো যাবে। ওকে, আশা করি পারবো। সো আমাদের টাইপ টু আশা করি বুঝতে পেরেছো। মুক্তিবেগে খেয়াল করো সবাই, টাইপ 2তে আমরা আগে বলেছি তোমাকে কি দেওয়া থাকবে, তোমাকে একটা গ্রহের ভর দেওয়া থাকবে, একটা গ্রহের ব্যাসার্ধ দেওয়া থাকবে, মুক্তিবেগ বের করতে বলবে, এবং তাই করেছে। গ্রহের ভর দেওয়া আছে, গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, ফর্মুলা বসিয়ে খেলে দিয়ে চলে আসবো। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার এরপর আসো নেক্সট টাইপ, পরের টাইপে যাও। মুক্তিবেগ মোটামুটি পারা যাবে, আশা করি তোমাদের মোটামুটি তোমরা পারবে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছি মুক্তিবেগ নিয়ে, তোমাদের আশা করি ভালো লাগবে অঙ্কটা। দেখো ভালো করে, mkg ও আর ব্যাসার্ধের নক্ষত্রের আচ্ছা, এর আগের অঙ্কে আমাকে মুক্তিবেগ বলে নাই, শক্তি বের করতে বলেছিল, রাইট? শক্তির জন্য তোমরা কি করবে, হাফ m v² করবে। এই যে গতিশক্তি E কে সমান হাফ দিবে, তারপর পরিমণির ভর বসাবে, তারপরে v² দিবে, হাফ ইন্টু পরিমণির ভর 47 ইন্টু মুক্তিবেগের স্কোয়ার করবে। শক্তি বের করতে বলেছিল, মুক্তিবেগ না। ওকে, আচ্ছা, তাহলে mkg আর ব্যাসার্ধের নক্ষত্রের মুক্তিবেগ মানে কি? নক্ষত্রের মুক্তিবেগ বলতে নক্ষত্রের উপর কোনো নক্ষত্র থেকে কোনো বস্তু ছুড়ে দিলে মুক্তিবেগ আর কি, মানে নক্ষত্রের মুক্তিবেগ হচ্ছে কত আমাকে দেওয়া আছে, নক্ষত্রের মুক্তিবেগ কত, 10 কিলোমিটার পার সেকেন্ড। এরপর বলল একটি গ্রহাণুর আঘাতে
একটি গ্রহাণুর আঘাতে নক্ষত্রটি 8 ভাগে বিভক্ত হলো। 8 ভাগে বিভক্ত হলো। ওকে, 8 ভাগে বিভক্ত হলো। প্রতিটি খণ্ডের মুক্তিবেগ কত? এই হচ্ছে প্রশ্ন। দিনাজপুর বোর্ড লিখে রাখো, দিনাজপুর বোর্ড 17 সাল সম্ভবত এটা এসেছে। আচ্ছা, সো এম কেজি ভরের এবং আর ব্যাসার্ধে নক্ষত্রের মুক্তিবেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার সেকেন্ড। একটি গ্রহাণুর আঘাতে নক্ষত্রটি 8 ভাগে বিভক্ত হলে প্রত্যেকটা খণ্ডের মুক্তিবেগ কত? সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, ভালো করে খেয়াল করো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বেসিক আছে। প্রত্যেকটা খণ্ড যদি 8 ভাগে ভাগ হয় তাহলে প্রতিটি খণ্ডের ভর কত? সলিউশনটা দেখো সবাই, সলিউশন। প্রত্যেকটা খণ্ড যদি 8 ভাগে ভাগ হয় তাহলে প্রত্যেকটা খণ্ডের ভর হবে দেখো, একটা বস্তুকে সমান 8 ভাগে ভাগ করলাম, সমান 8 ভাগ বলা নাই, সমান কিনা বলা নাই, সমান বলা না থাকলেও সমানই ধরতে হবে, অন্য কোনো উপায় নাই। সমান 8 ভাগে ভাগ করলে তাহলে m/8 সমান 8 ভাগে ভাগ হয়ে যাবে তার ভর। এরপর প্রত্যেকটা খণ্ডের আয়তন কত হবে? আয়তন, কোনো একটা বস্তুকে যখন আমরা 8 ভাগে ভাগ করি, 8 ভাগে যখন কোনো একটা বস্তুকে আমরা ভাগ করি তখন কিন্তু তার ব্যাসার্ধ 8 ভাগ হয় না, মনে রাখবা, তার ব্যাসার্ধ 8 ভাগ হয় না, বস্তুটা 8 ভাগ হয়। বস্তু 8 ভাগ হওয়া মানে বস্তুর আয়তন 8 ভাগ হয়, একমাত্র আয়তন সমান ভাগে ভাগ হয়, আয়তন। সো প্রত্যেকটা খণ্ডের ব্যাসার্ধ কত সেটা বলতে পারবো না, প্রত্যেকটা খণ্ডের আয়তন বলতে পারবো। প্রত্যেকটা খণ্ডের আয়তন হবে মূল আয়তনের 8 ভাগ, মূল আয়তনের 8 ভাগ। তো মূল আয়তন কত? আচ্ছা, মূল আয়তনের 8 ভাগ লিখলাম। আচ্ছা ঠিক আছে, সো প্রত্যেকটা খণ্ডের আয়তন হবে মূল আয়তনের 8 ভাগ। তো এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিব, প্রত্যেকটা খণ্ডের আয়তন হবে মূল আয়তনের 8 ভাগ। তাহলে পুরোটার আয়তন যদি v হয় তাহলে প্রত্যেকটা খণ্ডের আয়তন হবে v/8, মনে রাখবা, মূল আয়তনের 8 ভাগ। সো এখান থেকে প্রত্যেকটা খণ্ডের আয়তন আমরা লিখতে পারি 4/3 পাই স্মল r কিউব, আর এখানে আমরা লিখতে পারি 4/3 পাই ক্যাপিটাল R কিউব ডিভাইডেড বাই 8। এটা কি লিখলাম একটু করে আমাকে বলো তো, এটা কি লিখেছি? ভালো করে খেয়াল করো, আমরা লিখেছি প্রত্যেকটা খণ্ডের আয়তন। তো প্রত্যেকটা খণ্ডের ব্যাসার্ধকে, প্রত্যেকটা খণ্ড যখন একটা বস্তুকে 8 ভাগে ভাগ করব তখন 8টা কি হবে? 8টা বস্তু হলো, এই যে 8টা বস্তু হলো। 8টা বস্তু হলে প্রত্যেকটা খণ্ডের ব্যাসার্ধকে স্মল r ধরেছি, আর বড় যেটা ছিল সেটার ব্যাসার্ধকে ক্যাপিটাল R ধরেছি। তাহলে স্মল r যদি হয় ব্যাসার্ধ প্রত্যেকটা খণ্ডের, তাহলে প্রতিটি খণ্ডের আয়তন হবে 4/3 পাই স্মল r কিউব, আর বড়টার হবে 4/3 পাই বড় r কিউব, তাকে 8 ভাগ। তাহলে এখান থেকে 4/3 পাই চলে যাবে, তাহলে থাকবে স্মল r কিউব সমান ক্যাপিটাল R কিউব বাই 8। অথবা আমরা এভাবে বলতে পারি ক্যাপিটাল R/2 হোল কিউব, বিকজ 2কে কিউব করলে কত হয়? 8 হয়। তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে বলতে পারি সুতরাং r সমান ক্যাপিটাল R/2। উভয় পক্ষে কি করলাম? ঘনমূল করলাম। উভয় পক্ষে যদি ঘনমূল করি তাহলে আমরা পাচ্ছি R/2। তাহলে দেখো r সমান ক্যাপিটাল R/2, এটা আমরা পেলাম। ওকে, আবার একটু বলি, এই ব্যাপারটা যারা বুঝো নাই ভালো করে খেয়াল করো। পুরো বস্তুকে সমান 8 ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ভাগের ভর হবে m/8, এবং পুরো বস্তুকে 8 ভাগ করাই আয়তন হবে v/8। এরপর তাহলে প্রত্যেকটা খণ্ডের আয়তন মূল আয়তনের 8 ভাগ, তাহলে 4/3 পাই স্মল r কিউব সমান 4/3 পাই r কিউব 8, তারপর R/2 হোল কিউব, এরপরে এখান থেকে স্মল r সমান ক্যাপিটাল R/2 এসেছে। এবার প্রতিটি খণ্ডের মুক্তিবেগ বের করব। সো প্রতিটি খণ্ডের মুক্তিবেগ হবে, প্রতি খণ্ডের মুক্তিবেগ ভালো করে খেয়াল করো, v escape velocity is equal to, প্রত্যেকটা খণ্ডের মুক্তিবেগ হবে 2, তারপর হচ্ছে g, তারপর হচ্ছে m/8 ডিভাইডেড বাই, এরপর স্মল r না, স্মল r এর জায়গায় আমরা কি লিখব? স্মল r লিখলাম, পরের লাইনে আমরা ক্যাপিটাল R/2 লিখব। ওকে, আপাতত স্মল r লিখেছি। সো এটা হচ্ছে প্রত্যেকটা খণ্ডের মুক্তিবেগ। তাহলে 2g m/8 ডিভাইডেড বাই স্মল r, প্রত্যেকটা খণ্ডের ভর, প্রত্যেকটা খণ্ডের ব্যাসার্ধ। এখন স্মল r এর জায়গায় কি লিখব? স্মল r এর জায়গায় লিখব ক্যাপিটাল R/2। সো ক্যাপিটাল R/2 লিখলাম, বিকজ স্মল r সমান ক্যাপিটাল R/2, তাই। এরপরে দেখো 2gm/r, এটাকে আলাদা করে ফেলেছি, আর সংখ্যাগুলোকে আলাদা করব। সো সংখ্যাগুলোকে আলাদা করলে 1/16 আসবে, বিকজ 8 নিচে 16/8 আসবে না, 8 নিচে 2 নিচে, তাহলে 2 উপরে চলে যাবে, 8 নিচেই থাকবে, এটা আসবে √/16।
রুট ওভার। তাহলে কত আসে? এটা হচ্ছে কি পুরো বস্তুটার মুক্তিবেগ। দেখো এম এবং আর আছে, এম এবং আর হচ্ছে পুরো বস্তুর মুক্তিবেগ। পুরো বস্তুর মুক্তিবেগ কত? 10 দেওয়া আছে। সো পুরো বস্তুর মুক্তিবেগ 10, তার সাথে এখানে কত? এখানে হচ্ছে হাফ, এই যে 1/4 হাফ সমান 5। তাহলে প্রত্যেকটা খণ্ডের মুক্তিবেগ হবে অর্ধেক, পুরো বস্তুর অর্ধেক। প্রত্যেকটা খণ্ডের মুক্তিবেগ হবে পুরো বস্তুর অর্ধেক, 5 হবে। সো 5 একক কি? মুক্তিবেগের একক কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের আর দুটো টাইপ আছে, আমরা আর দুটো টাইপ দেখে শেষ করে দিব, আমাদের আর বেশি নাই, অল্প আছে, আমি জাস্ট টাইপগুলো লিখছি দেখো। তাহলে আমরা আবার বলি, তোমাদের কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে, তারপর মুক্তিবেগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। এবং আমি যেই ম্যাথগুলো করাচ্ছি ইনশাল্লাহ এই ম্যাথগুলোই চলে আসবে, একেবারে বরাবর ম্যাথ করাচ্ছি। ঠিক আছে, এবার আসো টাইপ 3, 3 নাম্বার টাইপ আসো। 3 নাম্বার টাইপ হচ্ছে একদম সহজ, 3 নাম্বার টাইপ একদম সহজ ব্যাপার, সবাই ভালো করে খেয়াল করো। টাইপ 3 দেখো, টাইপ 3 হচ্ছে অক্ষাংশের টাইপ। সো টাইপ 3তে ভালো করে খেয়াল করো, একদম সহজ। উদ্দীপকে একটা জিনিস দেওয়া থাকবে, কোয়েশ্চেন একটা জিনিসই জিজ্ঞেস করবে, সলিউশন একদম সহজ হবে। বাট প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হয়। উদ্দীপকে তোমাকে কোনো স্থানের অক্ষাংশ দেওয়া থাকবে, কোনো একটা স্থানের অক্ষাংশ। অক্ষাংশ মানে কি বলছি, অক্ষাংশ মানে কি? কোন স্থানের অক্ষাংশ দেওয়া থাকবে। অক্ষাংশ মানে হচ্ছে এই যে এটা যদি হয় পৃথিবী আর এটা যদি হয় এক্স এক্সিস, যেটাকে আমরা বলি বিষুবরেখা, পৃথিবীর যে কোনো একটা স্থান বিষুবরেখার সাথে যে কোণ করে সেটাই হচ্ছে অক্ষাংশ। পৃথিবীর কোন একটা স্থান বিষুবরেখার সাথে যে কোণ করে সেটা অক্ষাংশ। সো তোমাকে পরীক্ষার প্রশ্নে অক্ষাংশ দেওয়া থাকবে, তোমাকে পরীক্ষার প্রশ্নে অক্ষাংশ দেওয়া থাকবে। দেখো তোমাকে পরীক্ষার প্রশ্নে অক্ষাংশ দেওয়া আছে। কোয়েশ্চেন করবে কি জানো? কোয়েশ্চেন করবে ওই স্থানে জি এর মান কত, ওই স্থানে জি এর মান কত। এমন প্রশ্ন কেন? কারণ অক্ষাংশের সাথে সাথে জি চেঞ্জ হয়, এক একটা স্থানে জি এর মান এক রকম। যেমন মনে করো আমি এখন আছি কানাডাতে জি এর মান একরকম। আমি এখন আছি অস্ট্রেলিয়াতে জি এর মান আরেক রকম। আমি এখন আছি এশিয়াতে জি এর মান আরেক রকম। তার মানে আমি যখন এক একটা দেশে যাব আমার ওজন চেঞ্জ হয়ে যাবে। আমি যখন কানাডাতে থাকি আমার ওজন মনে করো 500 কেজি, 500 নিউটন। আমি যখন অস্ট্রেলিয়াতে যাব আমার ওজন চেঞ্জ হয়ে যাবে, জি চেঞ্জ হয়ে যাবে। কিসের কারণে? স্থান চেঞ্জ করার কারণে। স্থান মানে কি? স্থান মানে অক্ষাংশ চেঞ্জ করার কারণে জি এর মান চেঞ্জ হয়ে যায়। তাই তোমাকে একটা স্থানের অক্ষাংশ দিয়ে জিজ্ঞেস করবে জি এর মান কত। সলিউশনটা কি? একটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে সলিউশন। সূত্রটা হচ্ছে জি এর মান জি প্রাইম হবে জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, যেখানে জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 9.8, যেখানে ওমেগা হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। আর পৃথিবীর কৌণিক বেগ কত? পৃথিবীর কৌণিক বেগ হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি, যেখানে টি এর মান কত? টি এর মান হচ্ছে 24 ঘন্টা। সো 24 × 3600 টুয়াইস পাই, সেটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। তারপর আর কি? পৃথিবীর ব্যাসার্ধ। ল্যামডা কি? খুব ইম্পর্টেন্ট, ল্যামডা হচ্ছে অক্ষাংশ। এই অক্ষাংশ চেঞ্জ হওয়ার সাথে সাথে জি এর মানটা চেঞ্জ হবে এবং এটাই হচ্ছে ফর্মুলা। আবার বলছি ফর্মুলা একদমই সহজ, জি প্রাইম মানে কোন একটা স্থানে জি এর মান হবে, জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা আছে 9.8 অথবা 9.81 বলে, তুমি চাইলে 9.81ও লিখতে পারো, এটাকে আমাদের বইয়ে 9.81 লেখা আছে। সো জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু 9.81, এখান থেকে আমরা ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডাকে বাদ দিয়ে দিব, ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডাকে বাদ দিয়ে দিব, ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডাকে বাদ দিয়ে দিলে জি এর মান থেকে এটা বাদ দিয়ে দিলে জি প্রাইম পাবো, ওই স্থানের অক্ষাংশ পাবো। একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। যেমন ফর এক্সাম্পল একটা যদি এক্সাম্পল দেখাই, ঢাকার অক্ষাংশ কে বলতে পারবা? ঢাকার অক্ষাংশ কত? কে বলতে পারবা? দেখি বলো তো ঢাকার অক্ষাংশ কত? ঢাকার অক্ষাংশ কেউ জানো না? আমি জানি। ঢাকার অক্ষাংশ হচ্ছে
24 ডিগ্রি। ঢাকার অক্ষাংশ কত? 24 ডিগ্রি। ওকে, সো 24 ডিগ্রি হওয়ার কারণে ঢাকায় জি এর মান হবে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 24 ডিগ্রি। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই টি। টি হচ্ছে পৃথিবীর পর্যায়কাল। পর্যায়কাল কত? 24 × 3600। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। বসায় দেখো যেটা আসে সেটা 9.77 আসার কথা। যাই হোক, সো টাইপ 3 পারা যাবে। অক্ষাংশ দেওয়া থাকবে উদ্দীপকে। এই যে দেখো ঢাকার অক্ষাংশ দেওয়া আছে, ঢাকার জি এর মান বের করতে বলছে। অক্ষাংশ দেওয়া থাকবে, জি এর মান বের করতে বলবে। ফর্মুলা একটাই। অক্ষাংশের ফর্মুলা কয়টা? একটা। আকাশেতে লক্ষ তারা, অক্ষাংশের ফর্মুলা একটা রে। ই আ হয় নাই তো? কিছু হয় নাই? হয়েছে কিছু? না, হয় নাই। ঠিক আছে, তাহলে আকাশেতে লক্ষ তারাও হলো ফিজিক্স বইয়ের লক্ষ্য সূত্র। অক্ষাংশের ফর্মুলা কিন্তু একটা রে। এবার মিলছে। ফিজিক্স বইয়ে লক্ষ্য সূত্র, অক্ষাংশের ফর্মুলা কিন্তু একটা রে। ইয়া, ঠিক আছে। এবার আসো লাস্ট টাইপ, টাইপ 4। টাইপ 4 দেখো, টাইপ 4 ভালো করে খেয়াল করো। এটাই লাস্ট টাইপ আমাদের, এটার মধ্যে সব চলে আসবে। টাইপ 4 জি প্রাবল্য বিভব একসাথে। ওকে, তোমার উদ্দীপকে কি দেওয়া থাকবে? তোমার উদ্দীপকে তোমাকে দেওয়া থাকবে কি, ভালো করে খেয়াল করো। উদ্দীপকে তোমাকে দেওয়া থাকবে দূরত্ব অথবা উচ্চতা অথবা গভীরতা, অথবা তোমাকে এরকম একটা গোল্লা দিয়ে কেন্দ্র থেকে বিভিন্ন বিন্দু দেওয়া থাকবে, অথবা তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে বিভিন্ন দূরত্ব তোমাকে দিয়ে দিবে। দেখা যাচ্ছে নিচে এরকম। সো তোমার উদ্দীপকে তোমাকে এই জিনিসগুলো দেওয়া থাকবে। সো উদ্দীপক দেওয়ার পর দূরত্ব, উচ্চতা, গভীরতা, অথবা এরকম একটা গোল্লা, এটা ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, অথবা এই ধরনের একটা গ্রাফ দেওয়া থাকবে। সো তোমাকে এই ধরনের একটা গ্রাফ দেওয়া থাকবে। এটা হচ্ছে জি, এটা হচ্ছে আর। তোমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, অথবা একটা গোল্লা দেওয়া থাকবে, অথবা দূরত্ব দেওয়া থাকবে, অথবা উচ্চতা দেওয়া থাকবে, অথবা গভীরতা দেওয়া থাকবে। উদ্দীপকে এই জিনিসগুলো দেওয়া থাকবে। দেওয়ার পরে তোমাকে কোয়েশ্চেন করবে কি, দেখো তোমাকে কোয়েশ্চেন করবে এইচ গভীরতায় বা উচ্চতায় বা দূরত্বে জি এর মান বের করো, প্রাবল্যের মান বের করো, বিভবের মান বের করো। তিনটা প্রশ্নই হতে পারে, হয় জি নিয়ে প্রশ্ন করবে, না হয় প্রাবল্য নিয়ে প্রশ্ন করবে, না হয় বিভব নিয়ে প্রশ্ন করবে। এইচ গভীরতায় অথবা এইচ উচ্চতায়, দূরত্বে। আচ্ছা, সলিউশনটা কি হবে? চমৎকার সলিউশন আছে, সলিউশন আছে, আসে। দেখো সলিউশন জিজ্ঞেস করবে। সলিউশনগুলো কি কি? সলিউশনগুলো হচ্ছে, একটা ফর্মুলা হচ্ছে জি এইচ প্লাসের ফর্মুলা, মানে এইচ উচ্চতায় জি এর ফর্মুলা। তোমরা সবাই জানো এইচ উচ্চতায় জি এর ফর্মুলা হচ্ছে জি এইচ প্লাস বাই জি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার। আবার জি এইচ মাইনাস বাই জি ইজ ইকুয়াল টু আমার 1 মাইনাস এইচ বাই আর। আরেকটা ফর্মুলা আছে ই সমান জি এম বাই আর স্কোয়ার। বিভবের ফর্মুলা ভি সমান মাইনাস জি এম বাই স্মল আর। এছাড়াও আরও কিছু ভেরিয়েশন আছে, এই আর কি। ম্যাক্সিমামই এই ফর্মুলাগুলো দিয়ে হয়ে যায়। সো এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলোতে তোমরা এইচ দেওয়া, তোমাকে কি দেওয়া থাকবে দেখো, দূরত্ব অথবা উচ্চতা অথবা গভীরতা, অর্থাৎ এই যে আর দেওয়া থাকবে, এক কথায় আর দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, তোমাকে আর দেওয়া থাকবে। এই গ্রাফগুলো দেখো সবগুলোতে তোমাকে আর দেওয়া আছে, আর 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 দেওয়া থাকবে। আর তুমি আর মানে কি, দূরত্ব। আর মানে এই যে দূরত্ব, এই যে দূরত্ব, এই যে দূরত্ব, এই যে দূরত্ব। সো তোমাকে আর দেওয়া থাকবে, জিই ভি বের করতে বলবে, জিই ভি বের করতে বলবে। আর দেওয়া থাকবে, জিই ভি বের করতে হবে। এই ফর্মুলাগুলো দিয়ে করে ফেলবে। দেখো পুরো মহাকর্ষ চ্যাপ্টারটা শেষ, একটা টপিকও বাদ দি নাই।
পুরো মহাকর্ষের চ্যাপ্টারের ফুল সব পড়াইছি, জি এর মান পড়াইছি, উচ্চতা, গভীরতা, অক্ষাংশ, প্রাবল্য, বিভব, মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ, ক্যাপলাস, স্যাটেলাইট সবগুলো পড়িয়ে দিয়েছি। পুরো চ্যাপ্টার খুলে দেখো, একটা টপিক বাদ যায়নি। দিস ইজ কল ইউনিক স্টাইল স্পেশাল লাইভ ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।